যা এই যে একবারে উল্টা গেম হয়ে গেল। এতদিন পিসিমণি ডিমান্ড করতেন তার বিরুদ্ধে কেউ পাঙ্গা নিলে তিনি চাঙ্গা হয়ে যান, কিন্তু পিসিমণি ওই সুপ্রিম কোর্টে গিয়ে হুজ্জুতি করেছিলেন না? সেখানে গিয়ে মেয়াই স্যার 5 মিনিট স্যার করে নির্বাচন কমিশনকে অনেক কিছু বলার চেষ্টা করেছিলেন, হোয়াটসঅ্যাপ কমিশন ইত্যাদি প্রভৃতি। তারপর থেকে নির্বাচন কমিশন কার্যত রণংদেহী মূর্তিতে চলে এসেছে। এতদিন যেসব বিষয়গুলো ক্ষমা ঘেন্না করে নেওয়া হচ্ছিল, আর সেগুলো ছাড় দেওয়ার কোনো ব্যাপার নেই। এই রাজ্যে স্বচ্ছভাবে ভোট করাতে, স্বচ্ছভাবে কাউন্টিং করাতে যা যা করার তারা কিন্তু সেই জায়গাটাই করে যাচ্ছে, এবং তার ফলে একটার পর একটা 440 ভোল্টের ঝটকা লাগছে দিদিমণির জন্য। কি কি ঘটনা ঘটেছে? প্রথমেই যে ঝটকাটা আজকে এসেছে সেটা কিন্তু মারাত্মক হতে চলেছে। পশ্চিমবঙ্গে এক দফায় ভোট চাই সিইও দপ্তর, প্রস্তাবও দেবে দিল্লির নির্বাচন সদনকে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশনই। তবে দেখুন, যেভাবে কলকাতার সিইও দপ্তর দিল্লির সেন্ট্রাল ইলেকশন কমিশনের সঙ্গে সিঙ্কে কাজ করছে, তাতে মনে হয় না যে এতে কোনো অসুবিধা আছে। বরং অনেকেই বলছেন যে আগে থেকেই গ্রিন সিগন্যালটা দিল্লি থেকে এসে গিয়েছিল, সেই জন্য ফর্মালি এই প্রপোজালটা কলকাতা অফিস থেকে যাচ্ছে। এক দফায় এবার ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গের 294টা আসনে, আর সেটা যদি হয় সেটা কিন্তু মারাত্মক রকমের একটা চাপ তৈরি করবে উন্নয়ন বাহিনীর জন্য। দেখুন, এতদিন পশ্চিমবঙ্গ নিয়ে একটা ভুল স্ট্র্যাটেজি বা ভুল বোঝানো হচ্ছিল কেন্দ্রীয় বিজেপিকে, সেই অনুযায়ী তারা চলছিল। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে দফা বাড়ানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল। তার একটা বড় কারণ যে এখানে সংগঠনের হাল খুব খারাপ, সুতরাং এক একটা জায়গায় যদি এক একবারে ভোট হয় তাহলে কিন্তু সেই সংগঠনটাকে কাজে লাগানো যাবে, প্রচারের জন্য বাড়তি সময় পাওয়া যাবে। কিন্তু এটা যে কতখানি ভুল স্ট্র্যাটেজি ছিল সেটা একটা জায়গা থেকেই প্রমাণিত হয়ে যায়। সেটা হচ্ছে এখানে ভোট করা যায় না, এখানে ভোট করাতে হয়। সুতরাং সেই জায়গায় যখনই এখানে দফা বাড়ে, ওই উন্নয়ন বাহিনীর যে ভোট ম্যানেজাররা আছে, যে মস্তানরা আছে, তারা কি করেন, গোটা রাজ্য থেকে একটা জায়গায় অ্যাকুমুলেট হয়ে যান, যে অঞ্চলের ভোট সেদিন কাছে সেখানে ভোটটা করিয়ে দেন, মস্তানিটা করে বিরোধীদের ঘরে ঢুকিয়ে দেন, এবং তারপর নেক্সট সেগমেন্টে তারা চলে আসেন। কিন্তু যদি একদিনে এক দফায় ভোট হয়, এই উন্নয়ন বাহিনী তাদেরকে কিন্তু 294টা আসনে ছড়িয়ে থাকতে হবে। ফলে এই মস্তানি করার এক একটা বুথের উপর, এক একটা বিধানসভার উপর যে প্রেশারটা ছিল সেটা কিন্তু অনেকটা রিলিজ হয়ে যাবে। ফলে এটা দিদিমণির দলের জন্য একটা চাপ হয়ে যাবে। উল্টো দিকে আর একটা বড় ফ্যাক্টর হচ্ছে, যখনই দফা সংখ্যা বাড়ে, দেখুন এদের ক্ষেত্রে ওই স্টার প্রচারক বলুন যাই বলুন, সেটা হচ্ছে একজনই। তিনি ঘুরে 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 গোটা রাজ্যে পা ভাঙার নাটক, হুইল চেয়ারের নাটক, মাথা ফাটার নাটক, অনেক কিছু করে বেড়ান। কিন্তু যখনই দফা সংখ্যা এক হয়ে যাবে, তখন কিন্তু এই ঘুরে ঘুরে প্রচারের জায়গাটা অনেক কমে যাবে। অন্যদিকে বিরোধী শিবির, বিশেষ করে বিজেপির দিকে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে, তাদের কিন্তু প্রচারকের সংখ্যা কম নয়। নরেন্দ্র মোদী রয়েছেন, অমিত শাহজি রয়েছেন, নিতিন নবীনজি রয়েছেন, এদিকে রাজ্যের দিকে যদি দেখান শুভেন্দু অধিকারী রয়েছেন, সুকান্ত মজুমদার রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য রয়েছেন। ফলে ফলে সেক্ষেত্রে কিন্তু প্রচারেও টেক্কা দেওয়ার একটা জায়গা চলে যাবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, যেহেতু এক দফায় ভোট হবে, কর্মীরা কিন্তু ভোট এবং কাউন্টিংয়ের মাঝে যে অল্প ব্যবধানের সময়টা থাকবে না, সেই সময় বুথ বা যেগুলো কাউন্টিং হল বা যেখানে ইভিএম বক্সগুলো রাখা হবে, সেই সমস্ত জায়গা অনেক সজাগভাবে, সচেতনভাবে তারা পাহারা দিতে পারবে। এবং মাঝখানে এই দফা সংখ্যা বাড়ার জন্য যেটা বড় অংশ পেয়ে যায়, যেখানে পুলিশ এবং ওই অনুগত দলদাসদের দিয়ে এই ইভিএম বক্স চেঞ্জ করার যে কথাগুলো শোনা যায়, সেগুলো কিন্তু এবার আর হবে না। ফলে এই এক দফায় ভোট হলে কিন্তু একদিকে যেরকম দিদিমণির দলের এই চুরি জোচ্চুরির চান্সটা অনেকটা কমে যাবে, অন্যদিকে বিরোধীরা কিন্তু অ্যাডভান্টেজ জায়গায় থাকবে। দফা বেশি হলে বিরোধীদের উপর চাপ হয়ে যাবে, এইটা কিন্তু জলের মতো স্পষ্ট। ফলে বহুদিন আগে থেকেই বিজেপির তরফ থেকে শোনা যাচ্ছিল তারা দফা কমানোর জন্য বারবার অনুরোধ করছিল নির্বাচন কমিশনকে। তারা যে বিভিন্ন প্রপোজাল বিভিন্ন মিটিংয়ে দিয়েছে, সেখানে দফা কমানোর সংখ্যা বলা আছে। এবং যেটুকুনি শোনা যাচ্ছিল এর আগে 2 দফায় বা খুব বেশি হলে 3 দফায় পশ্চিমবঙ্গে ভোট হতে পারে, কিন্তু এবার নির্বাচন কমিশন বলে দিল এক দফায় ভোট হবে। সেই প্রপোজাল তারা পাঠাচ্ছে, সেই জন্য তারা তৈরি। একটাই প্রশ্ন, যে এই পরিমাণ সুরক্ষা বাহিনী দেওয়া যাবে কি না। আর এখানেই বড় প্রশ্ন উঠছে যে সেই সময় 5 রাজ্যের ভোট হওয়ার কথা আছে, কিন্তু পশ্চিমবঙ্গের যা এসআইয়ের পরিস্থিতি, তাতে বাকি 4 রাজ্য হয়ে যাওয়ার পর কি পশ্চিমবঙ্গে ভোটটা হবে? সেক্ষেত্রে ওই যে 5টা রাজ্যের সেনাবাহিনী বা আধা সামরিক বাহিনী যে জোগাড় করতে হতো, সেটা কিন্তু পুরোপুরি পশ্চিমবঙ্গে ডিপ্লয় করা যাবে, এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সুরক্ষা আরও বেশি
আঁটোসাঁটো করে পশ্চিমবঙ্গে যদি আলাদা ভোট হয় সেটা কিন্তু এক দফায় ভোট করা সম্ভব। ফলে এটা খুব একটা ইন্টারেস্টিং মুভ হতে চলেছে। অন্যদিকে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যিনি বিজেপির রাজ্য সভাপতি আছে শ্রমিক ভট্টাচার্য, তিনি মহামান্য কলকাতা হাইকোর্টে একটি মামলা করে দিয়েছেন। কেন মামলা করেছেন? কেননা এর আগে পশ্চিমবঙ্গের যে বুথগুলোর নিরাপত্তা সেটার পর্যবেক্ষণের দায়িত্ব ছিল ম্যাকিন্টোশ বার্ন। তারা মোটামুটি 6 মাস আগে এই দায়িত্ব ছেড়ে চলে গেছে, তারা পালিয়ে গেছে। ফলে নতুন একটা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই অবস্থায় বিরোধীরা যে অভিযোগ বারবার করে আসছে সেই সারবত্তাটা নিয়েই মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে গিয়েছিলেন যে বিরোধীদের এখানে ভোট করতে দেওয়া হয় না, তাদেরকে বুথে এজেন্ট বসতে দেওয়া হয় না, যে সিসিটিভি পাহারা দেওয়া হয় সেই সিসিটিভিগুলোতে আলকাতরা লেপে দেওয়া হয়, মুখ উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হয়, ইভিএম যেখানে ভোট দেওয়া হবে সেখানে বিরোধীদের যে নামগুলো রয়েছে সেগুলো সেলোটেপ দিয়ে আটকে দেওয়া হয়, সেখানে ভোট দিতে দেওয়া হয় না। ফলে বুথের যে নিরাপত্তা রয়েছে সেখানে লুট চলে, এই লুটটাকে আটকাতে হবে এবং নির্বাচন কমিশনকে নতুন সংস্থা নিয়োগ করে নতুন করে পর্যবেক্ষণ করতে হবে এবং কোন বুথের কী সিকিউরিটি ম্যানেজমেন্ট সেটা তাদেরকে দেখতে হবে। মহামান্য কলকাতা হাইকোর্ট অত্যন্ত গুরুত্ব দিয়ে মামলাটা শুনছে এবং সেই মামলাতেই আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে বলে দেওয়া হলো যে পশ্চিমবঙ্গের বুথ নিরাপত্তা পর্যবেক্ষণের দায়িত্বে এবার থেকে থাকবে এনবিসিসি। অর্থাৎ এই এতদিন ধরে যাদেরকে দিয়ে বুথ ম্যানেজমেন্টের নামেও একটু এদিক ওদিক ম্যানেজ করে ফেলা হতো, যেটা সবথেকে গণ্ডগোলের বুথ সেটাকে বলা হতো শান্তিপূর্ণ বুথ, আর যেগুলো শান্তিপূর্ণ বুথ সেগুলোকে গণ্ডগোলের বুথ বলে ম্যাপ করে এই যে আধা সামরিক বাহিনী আসে এদেরকে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হতো। সেই জায়গাটাই নতুন সংস্থা আসার ফলে কিন্তু স্টপ হতে পারে। এটাও একটা বড় ঝটকা বা বড় স্বচ্ছ ভোটের দিকে নির্বাচন কমিশনের পদক্ষেপের এগোচ্ছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে যে এসআইআর প্রসেস চলছে সেখানে আপনারা জানেন যে যারা নন ম্যাপ ছিল সেই হিয়ারিং হয়ে গেছে এবং এখন যাদেরকে ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় আছে সেই হিয়ারিং হচ্ছে এবং সেখানে যেরকম নন ম্যাপের ক্ষেত্রে প্রায় 10% মানে প্রায় 3 লাখের কাছাকাছি সেখানে অ্যাপিয়ার করেনি, সেরকম এখানেও শোনা যাচ্ছে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে সেখানেও একটা বেশ বড় সংখ্যায় আসেনি। যদিও যারা শুনানিতে আসেনি, যখন নন ম্যাপের ক্ষেত্রে দেখা গেছে যে প্রথম একবার বা দুবারের শুনানিতে আসেনি কিন্তু পরবর্তীকালে তারা হাজির হয়েছিল, সেরকম ইলেকশন কমিশনের তরফ থেকে এখন যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে সেই জায়গাটাকে আবারও খতিয়ে দেখা হচ্ছে নতুন করে। কেননা এই হিয়ারিং প্রসেস একদম শেষ মুহূর্তে চলে এসছে, যে কোনো দিন এটাকে শেষ ঘোষণা করে দেওয়া হবে এবং তারপর নেক্সট ভেরিফিকেশনের রাউন্ডটা শুরু হবে। তো সেই জায়গা থেকে যারা আসেনি তারা সত্যিই আসেনি, তারা পলাতক নাকি তাদের কোনো অসুবিধা ছিল আবার ডাকা হবে, এই জায়গাটা চলছে। সুতরাং এখনও ডেটাটা ক্লিয়ার নয় যে কতজন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিংয়েই উপস্থিত হয়নি। এখন যারা হিয়ারিংয়ে উপস্থিত হয়নি তাদের নাম ফাইনাল লিস্টে থাকছে না, এইটুকুনি নিশ্চিত হয়ে যাচ্ছে। ফলে 58,20,000-এর সঙ্গে আরও বেশ কয়েক লাখ যে এই উপস্থিত না হওয়ার জন্য নাম বাদ যাবে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে একটা বড় প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে কি টাইমে হিয়ারিং শেষ হবে এবং 14ই ফেব্রুয়ারি কি শেষ পর্যন্ত ফাইনাল লিস্টটা বার করা যাবে? এখনও অবধি নির্বাচন কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে করে এই শিডিউল ডিলে হওয়ার খুব একটা চান্স নেই। কেননা পশ্চিমবঙ্গের যে 23টা জেলা আছে তার মধ্যে 19টা জেলাতেই হিয়ারিংয়ের কাজ প্রায় শেষ হয়ে গেছে অ্যাজ পার ইলেকশন কমিশন এবং 4টি জেলা নিয়ে অসুবিধা আছে। কোন 4টি জেলা? দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ আমি এখন যেখানে থাকি সেই দক্ষিণ 24 পরগনা জেলা এবং সেই দক্ষিণ 24 পরগনা জেলারও মেটিয়াবুরো জেলাটাই বিশেষ করে। উত্তর কলকাতা অর্থাৎ কলকাতা জেলাকে দুভাগে ভাগ করেছে নির্বাচন কমিশন, একদিকে দক্ষিণ কলকাতা একদিকে উত্তর কলকাতা। সেই উত্তর কলকাতা, নদিয়া এবং কালিম্পং এই 4টি জেলাতে হিয়ারিং যতখানি হওয়ার কথা ছিল সেখান থেকে বেশ কিছুটা বাকি আছে। তবে নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে 3-4 দিন এক্সট্রা টাইম দিলেই কিন্তু এই হিয়ারিংটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে 7 তারিখের জায়গায় হয়তো 10 তারিখ বা 11 তারিখ এই হিয়ারিংগুলো শেষ হবে। কিন্তু নির্বাচন কমিশন এই হিয়ারিং শেষ হয়ে যাওয়ার পরে 7টা দিন সময় রেখেছিল। তারা কি করবে, অন্য যে জেলাগুলো শেষ হয়ে গেছে 7 তারিখের পর সেইগুলোর ভেরিফিকেশন তারা কমপ্লিট করবে এবং ফাইনাল লিস্টটা সেখানে তৈরি করবে। আর তারপর এই জেলাগুলোর যখন এই 4টে জেলা হিয়ারিং 10 তারিখ বা 11 তারিখ শেষ হবে তখন সেগুলো শেষে নিয়ে সেগুলোকে শেষ করা হবে। তো সেখানে এখনও অবধি ইলেকশন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে বেশ কয়েক লাখ ভোটার তাদের ডকুমেন্টের ক্ষেত্রে ওই যে নির্ধারিত 12টা ডকুমেন্ট ছিল তার বাইরে অন্য ডকুমেন্ট আপলোড করা হয়েছে। যেমন গ্যাস বুক করার যে স্লিপ বা বই
সেইটাকে আপলোড করে দেওয়া হয়েছে, ব্যাংকের যে বই সেইটাকে আপলোড করে দেওয়া হয়েছে, এরকম যেগুলো অ্যাপ্রুভ নয় সেরকম অনেক কিছু করা হচ্ছে। ওই জন্যই দিদিমণি অত ছটফটানি করছেন যে এইগুলো তো ওই মাইক্রো অবজারভার যারা আছে তারা ধরে ফেলবে, সুতরাং এগুলো ওই তার যে প্রশাসনের লোকজন আছে যাদেরকে অনুগত দলদাস চটিচাটা বলা হচ্ছে তাদেরকে দিয়ে ভেরিফাই করা হোক। তো যাই হোক, সেই প্রসেসিংটা কিন্তু হয়েছে এবং সেই সংখ্যাটা বেশ কয়েক লাখ। দেখা যাক শেষ পর্যন্ত কত আসে সেই জায়গাতে। অন্যদিকে ইলেকশন কমিশন তারা কিন্তু সোমবারে যে মামলাটি রয়েছে, যেখানে আবারও নাকি দিদিমণি ছুটে যাবেন শোনা যাচ্ছে সওয়াল করতে, তো সেই মামলাটাই কিন্তু আজকে বেশ তোড়ফোড়কে দিয়ে দিয়েছে। আজকে পশ্চিমবঙ্গ সরকার এবং সেই প্রশাসন যে কতখানি প্রতিবন্ধকতা তৈরি করছে সেইটা কিন্তু হলফনামা আকারে জানিয়ে দিয়েছে। ফলে এই যে সোমবারের হিয়ারিংটা রয়েছে সেটা একদম ফেস টু ফেস খুব কড়া মেজাজের একটা শুনানি হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ সম্পর্কে? পশ্চিমবঙ্গ সম্পর্কে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে এখানে হুমকি, রাজনৈতিক হস্তক্ষেপ এবং প্রশাসনিক বাধা, এইগুলো করে পশ্চিমবঙ্গ সরকার বা প্রশাসন নানাভাবে বাধা সৃষ্টি করছে। এবং সেখানে স্পেসিফিক্যালি বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতবর্ষের আরও 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে। পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোথাও থেকে এই ধরনের প্রশাসনিক বাধা বা অসুবিধার কোথাও কোনো নজির নেই, একমাত্র পশ্চিমবঙ্গে করা হচ্ছে। এবং সেই জন্য বহু সময় বাধার মুখে পড়তে হচ্ছে, বহু প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে, এবং এই জায়গাটা মহামান্য সুপ্রিম কোর্টের নজরে আসা উচিত। এর পাশাপাশি কমিশন যে যুদ্ধংদেহী মনোভাবে আছে যেটা বলছি, সেটা কিন্তু ওই দিদিমণির হিয়ারিংয়ের পরেই তারা নিশ্চিত করে দিয়েছিল। মমতার সুপ্রিম সওয়ালের পরই মুখ্য সচিবকে কড়া চিঠি কমিশনের জবাব তলব। কী জবাব তারা তলব করেছে? মোট 5টি প্রশ্ন তারা করেছে, যার মধ্যে তারা বলছে 2জন ইআরও এবং 2জন এইআরও এবং 1জন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কমিশন বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন। 2, এইআরও সুমিত্র প্রদীপ প্রধান এবং বসিরহাটের বিডিওর বিরুদ্ধে বেআইনিভাবে এইচআরও নিয়োগের অভিযোগ ছিল, তা সত্ত্বেও তাদের এখনও সাসপেন্ড করা হয়নি কেন। 3জন ইআরও বদলির সিদ্ধান্ত বাতিল করা হয়নি কেন। 4, কমিশনের নিয়ম না মেনে এসডিএ এসডিএম স্তরের আধিকারিকদের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে কেন। এবং 5, রিটার্নিং অফিসার নিয়োগেও নির্বাচন কমিশনের নির্দেশিকা কেন মানা হয়নি। এই 5টি প্রশ্ন তারা করেছে। এখন অনেকেই বলছে যে এটা অফিসিয়ালি ড্রাফট করে রাখা হলো, আগামী সোমবার যে হিয়ারিং আছে সেগুলো মহামান্য সুপ্রিম কোর্টের সামনে রাখা হবে এবং সেই যে শুনানি হবে সেই শুনানি পর্বে এই প্রশ্নগুলোর বাউন্সার কিন্তু সরাসরি দিদিমণির দিকে ছুঁড়ে দেওয়া হবে এবং তাকে কিন্তু সেই জবাবদিহি করতে হবে। ওই আমরা দিয়ে দিয়েছি অফিসার, ওখানে কোনো অসুবিধা নেই, বাইরে থেকে কেন নিয়ে আসা হচ্ছে না, এইসব উত্তর পাওয়ার আগে দিদিমণিকে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। অন্যদিকে আপনারা জানেন যে অফিসার নিয়োগ হয়েছিল সেই অফিসার নিয়োগ নিয়েও কিন্তু নবান্নের সঙ্গে বেশ লেগে গিয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে 17 জন অফিসারকে ছেড়ে দিতে হবে। যে 25 জনের লিস্ট পাঠানো হয়েছিল সেই 25 জনের কাউকেই ছাড়া হয়নি। 15 জন আইএএস, 10 জন আইপিএস অফিসার, তাদের ট্রেনিং কমপ্লিট হয়েছে এবং সেখানে সারা ভারতবর্ষ যে 1444 জন কেন্দ্রীয় পর্যবেক্ষকের জন্য ব্রিফিং এবং ট্রেনিংয়ের জন্য ডাকা হয়েছিল সেই প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়েছে এবং সেখানে কমিশন কড়া বার্তা দিয়েছে, একটাই কথা, স্বচ্ছভাবে ভোট করাতে হবে। যা যা কমিশনের পুরনো নির্দেশিকা ছিল সেগুলো তো আছেই, তার পাশাপাশি গত 1 বছরে আরও অনেক কিছু আপডেট হয়েছে, টেকনোলজি অনেক আপগ্রেডেড হয়েছে, চুরির পদ্ধতি অনেক চেঞ্জ হয়েছে, সেই সমস্ত কিছু সম্বন্ধে ডিটেলস দেওয়া হয়েছে এবং একটাই কথা বলা হয়েছে, স্বচ্ছভাবে ভোট করাতে হবে। রাজনৈতিকভাবে কোন দল ক্ষমতায় আসবে সেটা তাদের ব্যাপারে, এই ব্যাপারে নির্বাচন কমিশন লিস্ট বদার্ড, কিন্তু সাধারণ মানুষ যেন নিজের ভোটটা নিজে দিতে পারে এবং কাউন্টিং সেখানে যেন কোনো কারচুপি না হয়। অ্যাকচুয়ালি এখানে পশ্চিমবঙ্গটা নিয়েই কিন্তু মেন কনসার্নের জায়গা রয়েছে, কেননা এই ভোট চুরি বা ভোটকে প্রভাবিত করা এটা কিন্তু পশ্চিমবঙ্গেই সবথেকে বেশি অভিযোগ ওঠে। ফলে নির্বাচন কমিশনের কাছেও চ্যালেঞ্জ এবং সেই জন্য অনেক আগে থেকেই এবার কিন্তু নির্বাচন নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে। এইসবের মাঝে দিদিমণির জন্য আরেকটা দুঃসংবাদ আজকে এসেছে। তার পেয়ারের লোক পিকে প্রশান্ত কিশোর আজকে কিন্তু সুপ্রিম কোর্ট ঠাটিয়ে থাপ্পড় মেরে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আপনারা জানেন যে জনসুরাজ পার্টি করেছিলেন প্রশান্ত কিশোর এবং বিহারের নির্বাচনে গোহারা হেরেছেন।
তারপর এখন নাকি কান্না কাঁদতে গেছেন মহামান্য সুপ্রিম কোর্টে। বলছেন ওখানে নীতিশ কুমার ভোটের আগে মহিলাদের যে 10,000 করে টাকা দিয়েছেন সেটার জন্য 25 থেকে 35 লক্ষ মহিলা প্রভাবিত হয়ে গেছে, যে সংখ্যাটা কম নয়। এটা না হলেই নীতিশ কুমার 25-এর নিচে নেমে যেতেন এবং জনসুরাজ পার্টি ক্ষমতায় চলে আসতো, এরকম একটা বক্তব্য রাখতে গিয়েছিলেন। ফলে পশ্চিমবঙ্গের এই বিহারের যে নির্বাচনটা আছে সেটাকে ক্যান্সেল করতে হবে। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আপনি নিজে কতগুলো ভোট পেয়েছেন। ভোটে হেরে গিয়ে এই মহামান্য সুপ্রিম কোর্টকে আপনারা ঢাল করে এসে নিজেদের মুখ বাঁচাতে চাইছেন, ভাগুন, ওইসব কিছু হবে না। আপনারা যান এই মামলাটাকে আগে পাটনা হাইকোর্টে লিস্টিং করুন, সেখান থেকে কিছু রায় নিয়ে আসুন, তারপর আমরা শুনানি করব। তার আগে এই মামলার কোনো অ্যাকসেপ্টেন্স নেই। অর্থাৎ ভোটে হেরে গিয়ে যে কান্নাকাটি হবে বা নির্বাচনে বিহারে নীতিশ কুমার তো নয়, আসল টার্গেট হচ্ছে বিজেপি, এনডিএ জোট। বিজেপি কারচুপি করে জিতেছে পশ্চিমবঙ্গ ভোটের আগে, এইটা কিন্তু হাওয়া তোলার পিকের জন্য খুব দরকার ছিল। কেননা তার বোধহয় ওটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, নাহলে তার পেয়ারের দল তো এখানে গড়াগড়ি খাবে। 500 টাকা 1000 টাকার ভাতা দিয়ে যে কিছু হবে না, সেই জন্য এই একটা স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল, সেটাও কিন্তু মুখ থুবড়ে পড়েছে। ফলে সব মিলিয়ে একদিকে নির্বাচন কমিশন, একদিকে মহামান্য সুপ্রিম কোর্ট, সব দিক থেকেই কিন্তু চাপ আসছে। ফলে চাপ বাড়ছে এই রাজ্যের দিদিমণির। যতই বলুন যে 500 টাকা 1000 টাকা বাড়িয়ে দিয়েছে এবং ভোট একদম ম্যানেজ করে নিয়েছে, 2026 নিশ্চিত হয়ে গেছে, না, এখনও কিন্তু সেই ইঙ্গিত নেই। উল্টে নির্বাচন কমিশন যেরকম যুদ্ধংদেহী মনোভাবে আছে, তাতে একটা কথাই মনে হচ্ছে, খেলা হবে, কে জিতবে সে তো দেখা যাবে, কিন্তু এত সহজে এবার খেলাটা ছাড়া হবে না। কি বলবেন সমস্ত কিছু নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।